আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকে যারা আমাদের লাইভ ক্লাসে জয়েন করছো আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। তো তোমরা জানো আমরা অ্যালকাইনের রাসায়নিক বিক্রিয়া, বিশেষ করে অ্যালকাইন অনগুলো অম্লধর্মী কেন, এই টপিকটা নিয়ে আলোচনা করছিলাম। সেখানে দুইটা বিক্রিয়া দেখানো হয়েছিল, সেটা হচ্ছে লিকুইড অ্যামোনিয়ার উপস্থিতিতে ধাতব সোডিয়াম দ্বারা, আর হচ্ছে আমাদের অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেটের বিক্রিয়ায় ডায়ামিন সিলভার ক্লোরাইডের এই বিক্রিয়াটা আমরা দেখিয়েছিলাম, তোমাদের মনে আছে? ডায়ামিন সিলভার নাইট্রেট এই বিক্রিয়া দ্বারা। দেখো অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইড দ্বারা, অর্থাৎ অ্যালকাইন অনগুলো যে অম্লধর্মী তার সপক্ষে 3 নম্বর এবং সবচেয়ে জোরালো যুক্তি হচ্ছে অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইড। তোমরা জানো যে অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইডের মধ্যে আমরা যদি বিক্রিয়াটা দেখাই তাহলে তুমি জানো ডায়ামিন কপার অন ক্লোরাইড একটা জটিল যৌগ তৈরি হবে। এক্ষেত্রে একটা কমপ্লেক্স কম্পাউন্ড বা জটিল যৌগ তৈরি হবে। অ্যালকাইন অন, দেখো এই অ্যালকাইন অনের সাথে আমরা অ্যামোনিয়া মিশ্রিত কিউপ্রাস ক্লোরাইড যোগ করলে প্রথমে তুমি জানো কপার অবস্থান্তর ধাতু অ্যামোনিয়ার শক্তিশালী লিগান্ড একটা জটিল যৌগ তৈরি হবে, নাম হচ্ছে ডায়ামিন কপার অন ক্লোরাইড। এখানে কপারের জারণ সংখ্যা হচ্ছে 1। তো ডায়ামিন কপার অন ক্লোরাইড এটা হচ্ছে তার গৌণ যোগ্যতা বা সেকেন্ডারি ভ্যালেন্সি বা কোঅর্ডিনেশন নাম্বার। যাই হোক, এই কপার দ্বারা এই হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে, অ্যালকানাইড যৌগ তৈরি হবে। দেখছো কপার অ্যালকানাইডে লাল বর্ণের পদক্ষেপ পড়বে, প্লাস অ্যামোনিয়ার ক্লোরাইড মিলে উৎপন্ন হবে অ্যামোনিয়াম ক্লোরাইড, আর সামান্য অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে। ব্যালেন্স করবা, ব্যালেন্স করলে আমাদের রিঅ্যাকশনটা হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে লাল বর্ণের পদক্ষেপ পড়ছে, এই লাল বর্ণের পদক্ষেপ থেকে বুঝতে হবে যে আমাদের মাতৃ যৌগটা অসম্পৃক্ত এবং মাতৃ যৌগটা হচ্ছে অ্যালকাইন। অ্যালকিন এবং অ্যালকেন কিন্তু এই বিক্রিয়া দেবে না, অর্থাৎ অ্যালকিন এবং অ্যালকাইনে আমাদের কার্বনের সাথে যে হাইড্রোজেনগুলো আছে এই হাইড্রোজেনগুলো প্রতিস্থাপনযোগ্য না, অথচ অ্যালকাইনের ত্রিবন্ধন সন্নিহিত যে কার্বন, এই কার্বনের হাইড্রোজেনটা প্রতিস্থাপনযোগ্য। এই জন্য এই বিক্রিয়ার মাধ্যমে লাল বর্ণের পদক্ষেপ পড়ছে। দেখো অ্যাসিটিলিন, এর মধ্যে অ্যামোনিয়া মিশ্রিত কপার অন ক্লোরাইড 4 না করলাম, তাহলে এক্ষেত্রে ডায়ামিন কপার অন ক্লোরাইড যৌগ তৈরি হয়েছে, বা ডায়ামিন কিউপ্রাস ক্লোরাইড বলা হয় এটাকে। এই কপার দ্বারা এই হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে। দেখছো কপার অ্যাসিটিলাইট, কপার নাম মনে রাখবা, কপার অ্যাসিটিলাইটের লাল বর্ণের পদক্ষেপ প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। দেখছো, তাহলে কপার অ্যাসিটাইলাইডের লাল বর্ণের পদক্ষেপ পড়ছে। তো এই লাল বর্ণের পদক্ষেপ দেখে বুঝতে হবে এটা ছিল আমাদের অ্যালকাইন অন। কিন্তু আমরা জানি যে আমাদের অ্যালকিন কিন্তু এই বিক্রিয়া দেবে না, কারণ অ্যালকিন তোমরা জানো এর মধ্যে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন নাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবে বিক্রিয়ায় যদি লাল বর্ণের পদক্ষেপ পড়ে তাহলে আমরা নিশ্চিত হব যে এটা অ্যালকাইন অন। অ্যালকিন 2 ও কিন্তু এই বিক্রিয়া দিবে না, অ্যালকাইন 2 এই বিক্রিয়া দিবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কোশ্চেন লেখো। লেখো তুমি কিভাবে পার্থক্য করবে, লেখো তুমি কিভাবে পার্থক্য করবে, রোমান সংখ্যা 1 দিয়ে লেখো। তুমি কিভাবে পার্থক্য করবে, রোমান সংখ্যা 1 দিয়ে লেখো। লেখো ইথিন এবং ইথাইন। তুমি কিভাবে পার্থক্য করবে, লেখো ইথিন এবং ইথাইন। ইথিন এবং ইথাইন।
রোমান সংখ্যায় 2 দিয়ে লেখো। অ্যালকিন এবং অ্যালকাইন 3 নম্বর দিয়ে লেখো। 3 নম্বর দিয়ে লেখো প্রোপিন এবং প্রোপাইন। প্রোপিন এবং প্রোপাইন। 4 নম্বর দিয়ে লেখো অ্যালকাইন অন এবং অ্যালকাইন 2। অ্যালকাইন অন এবং অ্যালকাইন 2। 5 নম্বর দিয়ে লেখো বিউটাইন অন এবং বিউটাইন 2। বিউটাইন অন এবং বিউটাইন 2 হয়েছে লেখা, বিউটাইন অন এবং বিউটাইন 2। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, প্রথমে লিখলাম হচ্ছে ইথিন এবং ইথাইন। তো তুমি জানো ইথিন এটা আমাদের অম্লধর্মী না, তাহলে অম্লধর্মের সমস্ত বিক্রিয়া এটা দেবে না, কিন্তু ইথাইন অম্লধর্মের সমস্ত বিক্রিয়া দেবে। তাহলে এর মধ্যে পার্থক্য করতে পারবো। পরেরটা দেখো লিখছি অ্যালকিন এবং অ্যালকাইন, একই ব্যাখ্যা। পরেরটা লিখছি প্রোপিন এবং প্রোপাইন, একই রকম অম্লধর্মী বিক্রিয়া। পরেরটা লিখছি আমরা বিউটাইন অন বিউটাইন 2। বিউটাইন অন অম্লধর্মী বিক্রিয়া দেবে, কিন্তু বিউটাইন 2 দিবে না। একই রকম অ্যালকাইন অন দিবে এবং অ্যালকাইন 2 দিবে না। এইভাবে আমরা কিন্তু পার্থক্য করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ ছিল আমাদের অ্যালকাইনের কত নম্বর রিঅ্যাকশন ঠিক খেয়াল নাই, দেখে নিবা 5 নম্বর নাকি 6 নম্বর রিঅ্যাকশন। এখন আমরা অ্যালকাইনের ওজোনোলাইসিস বিক্রিয়া নিয়ে আলোচনা করব। আমাদের ঠিক খেয়াল নাই, সেভাবে রিঅ্যাকশনটা একটু লেখো। মনে করো 5 নম্বর লেখো ওজোন সংযোজন বা ওজোনোলাইসিস। দেখো ওজোন সংযোজন বা ওজোনোলাইসিস বিক্রিয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অ্যালকাইনের ওজোনোলাইসিস বিক্রিয়াটা লিখব। তাহলে তুমি একটু ব্যাখ্যাটা লেখো। লেখো ক্লোরোফর্ম বা কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবকে দ্রবীভূত লেখা দ্রবীভূত অ্যালকাইনের মধ্যে ওজোন গ্যাস চালনা করলে, ক্লোরোফর্ম বা কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবকে দ্রবীভূত অ্যালকাইনের মধ্যে ওজোন গ্যাস চালনা করলে প্রথমে ওজোনাইড যৌগ তৈরি হয়। একে আর্দ্র বিশ্লেষণ করলে ডাইকার্বনাইল যৌগ ও হাইড্রোজেন পারঅক্সাইড উৎপন্ন হয়। একে আর্দ্র বিশ্লেষণ করলে ডাইকার্বনাইল যৌগ ও হাইড্রোজেন পারঅক্সাইড উৎপন্ন হয়। হয়েছে লেখা, হাইড্রোজেন পারঅক্সাইড উৎপন্ন হয়। উৎপন্ন হাইড্রোজেন পারঅক্সাইড এই ডাইকার্বনিল যৌগকে জারিত করে জারণ ও ভাঙন বিক্রিয়ার মাধ্যমে জৈব অ্যাসিড তৈরি করে। জারণ ও ভাঙন বিক্রিয়ার মাধ্যমে জৈব অ্যাসিড তৈরি করে। সবাইকে লেখা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, খুবই গুরুত্বপূর্ণ রিঅ্যাকশন, আমরা একটু সলভ করি, তাহলে বুঝতে সহজ হবে। আমরা সরাসরি উদাহরণে চলে গেলাম, তাহলে বুঝতে সহজ হবে। সরাসরি উদাহরণ দিলাম, তাহলে বুঝতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরাসরি উদাহরণ চলে গেলাম, তাহলে বুঝতে সহজ হবে। এটা হচ্ছে অ্যালকাইন অন। এটা হলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ অ্যালকাইন অন, দ্যাট ইজ বিউটাইন অন। মনে থাকবে, আমরা সরাসরি উদাহরণ চলে যাচ্ছি অ্যালকাইন অন। এবার এই যৌগটাকে আমরা ওজোনোলাইসিস করব। ক্লোরোফর্ম বা কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবকে দ্রবীভূত করে তার মধ্যে ওজোন গ্যাস চালনা করলাম। মাঝখানে সি বন্ধনটা অত্যন্ত শক্তিশালী। প্রথমে এই পাই বন্ধনের ভাঙন ঘটবে। দেখো, এই পাই বন্ধন ভেঙে দুটো হাত, এই পাই বন্ধন ভেঙে দুটো হাত, এখানেও দুটো হাত। দেখো CH3 CH2C, মাঝখানে সিগমা বন্ধন থাকলো। এই পাই বন্ধন ভেঙে দুটো হাত, দেখো এখানে একটা হাত, এখানে একটা হাত, দেখছো মাঝখানে অক্সিজেন।
আর এই পাই বন্ধন ভেঙে দুটো হাত তৈরি হয়েছে, এখানে একটা হাত, এখানে একটা হাত, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন। দেখছো, দ্যাট ইজ ওজোনাইড যৌগ। খেয়াল করো একটু। তাহলে অ্যালকাইন, তার মধ্যে ওজোন গ্যাস চয়ন করলে মাঝখানে সিগমা বন্ধনটা ভাঙলো না, পাই বন্ধন ভেঙে তিনটা অক্সিজেন পরমাণু যুক্ত হলো, যাকে আমরা আমাদের ওজোনাইড যৌগ বলছি। এবার এই যৌগটাকে তুমি যদি আদ্র বিশ্লেষণ করো, আদ্র বিশ্লেষণ বা হাইড্রোলাইসিস করো, দেখো এই কার্বন আর অক্সিজেনের মধ্যে তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য আছে, তাহলে ঠিক এখান থেকে ভেঙে যাবে। দেখো এখান থেকে ভেঙে যাবে, দেখছো? দেখো এখান থেকে ভেঙে গেল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো কয়েকটা অংশে বিভক্ত হলো যৌগটা। ডাইকার্বনাইল যৌগ তৈরি হলো CH3 CH2। দেখো এই একটা দেখো CH3C, এই বন্ধন ভাঙছে, বন্ধন ভেঙে এখানে ডাবল বন্ড অক্সিজেন, বন্ড CH, ডাবল বন্ড অক্সিজেন, প্লাস এই পানি আর এই অক্সিজেন মিলে এখানে তৈরি হয়েছে হাইড্রোজেন পারঅক্সাইড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সেই ডাইকার্বনাইল যৌগ, তোমরা জানো আমাদের সেই ডাইকার্বনাইল যৌগটা তৈরি হয়েছে, নাম হচ্ছে 2-অক্সোবিউটেনল। দেখো 2-অক্সোবিউটেনল, 2-অক্সোবিউটেনল। বিষয়টা কি বোঝা গেছে কিভাবে মেকানিজমটা হলো, অর্থাৎ কিভাবে ওজোন যুক্ত হলো এবং ওজোন লাইসিস হচ্ছে, হাইড্রোলাইসিস হচ্ছে। এবার তোমরা জানো যেহেতু এখানে জিঙ্ক চূর্ণ ব্যবহার করিনি, জিঙ্ক চূর্ণ যদি ব্যবহার করো তাহলে আমাদের এখানে হাইড্রোজেন পারঅক্সাইডের সাথে জিঙ্ক বিক্রিয়া করে আমাদের জিঙ্ক অক্সাইড তৈরি হবে, তখন এটা জারিত হবে না। কিন্তু যদি হাইড্রোজেন পারঅক্সাইড থাকে তাহলে কিন্তু এটা দ্বারা এটা জারিত হবে, মনে থাকবে? এটা দ্বারা আবার জারিত হবে, বিক্রিয়াটা আবার লিখতে হবে। দেখো জারণ বিক্রিয়া, তাহলে আমরা পুনরায় বিক্রিয়াটা লিখলাম। দেখো জারণ বিক্রিয়া, এই হলো আমাদের সেই 2-অক্সোবিউটেনল, দেখছো? এবার এখানে হাইড্রোজেন পারঅক্সাইড বিক্রিয়া করবে, আমরা আলাদাভাবে লিখে নিয়েছি এটা। তো তোমাদের মনে আছে হাইড্রোজেন পারঅক্সাইড কে এরকম লেখা যায়, HO বন্ড OH, দেখছো? OH বন্ড OH, খুব ভালো করে খেয়াল করো। এবার এই সিগমা বন্ধনের ভাঙন এবং জারণ ঘটলো, দেখো সিগমা বন্ধনের ভাঙন এবং জারণ ঘটলো, এবং এই ক্ষেত্রে যেটা হলো দেখো CH3 CH2 ডবল বন্ড O, এই OH মূলকটা দেখো এই কার্বনে যুক্ত হলো, দেখছো? তাহলে একটা জৈব অ্যাসিড নাম হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড, প্লাস এই OH মূলকটা এই হাতের সাথে যুক্ত হলো, দেখো HOC ডবল বন্ড O, তার সাথে হচ্ছে আমাদের H। তাহলে যৌগ দুটোকে আমরা কি এরকম লিখতে পারি, দেখো CH3 CH2 CH প্রোপানোয়িক অ্যাসিড এবং HCH ফর্মিক অ্যাসিড। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি ভিন্ন ভিন্ন জৈব অ্যাসিড তৈরি হয় তাহলে বুঝতে হবে মাতৃ যে অ্যালকাইনটা আছে এটা অ্যালকাইন অন, তার মানে অপ্রতিসম আমাদের অ্যালকাইন। যদি আমাদের একই রকমের জৈব অ্যাসিড তৈরি হয় তাহলে বুঝতে হবে এটা ছিল প্রতিসম অ্যালকাইন। এইভাবে আমাদের মাতৃ যৌগটা কোন অ্যালকাইন আমরা কিন্তু খুব সহজে আমাদের এই প্রোডাক্ট দেখে মাতৃ যৌগটা বলতে পারি। দেখো এখানে তৈরি হয়েছে আমাদের প্রোপানোয়িক অ্যাসিড আর হচ্ছে মিথানোয়িক অ্যাসিড। তাহলে মাতৃ যে সাবস্ট্রেট অণু আছে তার মধ্যে কার্বনের সংখ্যা 4টা, যেহেতু আমাদের আলাদা আলাদা রকমের জৈব অ্যাসিড তৈরি হয়েছে, তাহলে মাতৃ জৈব আমাদের যে অ্যালকাইনটা সেটা হলো আমাদের অপ্রতিসম অ্যালকাইন, এবং 3টা কার্বন একদিকে, এবং সেই ক্ষেত্রে আমরা 3টা কার্বন লিখলাম, আর আরেকটা কার্বন আরেকদিকে, আরেকটা কার্বনিষ্ঠ জৈব অ্যাসিড, সুতরাং এখানে ট্রিপল বন্ড হবে, দ্যাট মিন্স বিউটাইন অন। এইভাবে মাতৃ যৌগটা কোন অ্যালকাইন আমরা কিন্তু এই ওজোন লাইসিস বিক্রিয়ার প্রোডাক্ট দেখে বলে দিতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এখন কাজ থাকবে, এখন করে দাও বিউটাইন 2, হ্যাঁ বিউটাইন 2 এর সাথে ওজোন লাইসিস বিক্রিয়া, এটা করে দাও। বিউটাইন 2 এর সাথে ওজোন লাইসিস বিক্রিয়াটা করে দাও। আমরা 5 মিনিট সময় দিলাম, একটু দ্রুত করো, দ্রুত করে দাও। এই যৌগটা থেকে কি প্রোডাক্ট তৈরি হবে?
দ্রুত দ্রুত লেখো, দ্রুত দ্রুত অ্যান্সার করো। আগে আর কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন জিজ্ঞেস করো, আর কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন জিজ্ঞেস করতে পারো। ফাইন, এখানে আমাদের রাফিদ খান অ্যান্সার করছে অ্যাসিটিক অ্যাসিডের মিশ্রণ। ফাইন, অ্যাসিটিক অ্যাসিডের মিশ্রণ। তো লক্ষ্য করো একটু প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে আমাদের অ্যালকাইন 2, তাকে আমরা ওজোন লাইসিস করলাম। কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবকে দ্রবীভূত করে এই পাই বন্ধন ভাঙবে। মাঝখানে সিগমা বন্ধন থেকে গেল, পাই বন্ধন ভেঙে গেল। দেখো এই পাই বন্ধন ভেঙে দুটো হাত তৈরি হলো, এই পাই বন্ধন ভেঙে দুটো হাত তৈরি হবে। দ্যাট ইজ ওজোনাইড যৌগ। দেখো এই ওজোনাইড যৌগ, এই ওজোনাইড যৌগটাকে আমরা আদ্র বিশ্লেষণ করলাম। আদ্র বিশ্লেষণ করলে দেখো ঠিক এখান থেকে ভেঙে যাবে, এখান থেকে ভেঙে যাবে, এখান থেকে ভেঙে যাবে। শিক্ষার্থীবৃন্দ, যে যৌগটা তৈরি হয়েছে সেটা হলো 2,3 বিউটাডাইন। যৌগটার নাম লেখো, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, তাহলে 2,3 বিউটাডাইন। দেখো 2,3 বিউটাডাইন। এবং এরপরে এখানে যে হাইড্রোজেন পারঅক্সাইড আছে, এটা একটা জারক পদার্থ, এটা জারিত হবে এবং ভাঙন ঘটবে। এটাকে এরকম লেখা যায় HOOH। দেখো এখান থেকে ভাঙন এবং জারণ ঘটলো, তাহলে এখানে OH মূলক, এখানে OH মূলক যুক্ত হবে, তাহলে CH3 ডবল বন্ড ও বন্ড OH। দেখছো আবার একটা তৈরি হবে CH3 ডবল বন্ড ও বন্ড OH। এটাকে একত্রে এরকম লেখা যায় 2 অণু অ্যাসিটিক অ্যাসিড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একই রকমের জৈব অ্যাসিড তৈরি হয়েছে মনোকার্বক্সিলিক অ্যাসিড 2 অণু। সুতরাং প্রমাণিত হলো মাতৃ যে অ্যালকাইনটা আছে এর একটা প্রতিসম অ্যালকাইন, এবং যেহেতু 2 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড তৈরি হয়েছে 2টা, সেহেতু মাতৃ যৌগটার মধ্যে সাবস্ট্রেট অণুর মধ্যে 4টা কার্বন বিশিষ্ট অ্যালকাইন, এবং প্রতিসম অ্যালকাইন যদি হয় তাহলে সেটা অবশ্যই বিউটাইন 2। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ বিষয়টা বুঝতে পারছো। লেখো ইথাইন প্লাস হচ্ছে ওজোন। ইথাইনের ওজোন লাইসিস বিক্রিয়াটা দেখো পারো কিনা, ইথাইনের ওজোন লাইসিস বিক্রিয়াটা দেখো পারো কিনা, প্রত্যেক নিজে চেষ্টা করো। ইথাইনের ওজোন লাইসিস বিক্রিয়া, এটা ফার্স্ট লেখো, দেখো পারো কিনা। দ্রুত অ্যান্সার করো যে ইথাইনের সাথে ওজোন লাইসিস বিক্রিয়াটা কেমন হবে, একটু ফাস্ট করো। ইথাইনের সাথে ওজোন লাইসিস বিক্রিয়া, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, ইথাইন খুবই সিম্পল একটা বিষয় ছিল। দেখো এটা হলো আমাদের ইথাইন, এটার সাথে ওজোনোলাইসিস রিঅ্যাকশন। এই যে পাই বন্ধন দেখছো এর ভাঙন ঘটবে, 2টা পাই বন্ধন ভেঙে যাবে, মাঝখানে সিগমা বন্ধন। দেখো ওজোনাইড যৌগ দেখছো। এবার এই যে ওজোনাইড যৌগটা তৈরি হলো, এটাকে আমরা যদি একটু খেয়াল করো, এটাকে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি এবং সেটা যদি আমরা জিঙ্কের উপস্থিতিতে করি, এটা কিন্তু জিঙ্কের উপস্থিতিতে করা যায়। আমরা বারবার হাইড্রোজেন পারঅক্সাইড দেখাচ্ছি,
যদি তুমি জিঙ্কের উপস্থিতি আদ্র বিশ্লেষণ করো তাহলে কি ঘটনা ঘটবে? জিঙ্কের উপস্থিতিতে যদি আদ্র বিশ্লেষণ করো, দেখো এখান থেকে ভাঙবে, এখান থেকে ভাঙবে, এখান থেকে ভাঙবে, তাহলে এখানে যেটা তৈরি হবে সেটা হচ্ছে CHO বন্ড CHO। আমরা দেখো যে CHO বন্ড CHO দেখছো, প্লাস হলো আমাদের হাইড্রোজেন পারঅক্সাইড, যেহেতু এখানে জিঙ্ক ব্যবহার করছি তাহলে জিঙ্ক প্লাস হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড বিক্রিয়া করে উৎপন্ন হবে জিঙ্ক অক্সাইড প্লাস হচ্ছে পানি, জিঙ্ক অক্সাইড প্লাস পানি, অর্থাৎ এটাকে বলা হচ্ছে গ্লাইঅক্সাল। গ্লাইঅক্সাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক সময় প্রশ্ন আসতে পারে যে ইথাইন থেকে গ্লাইঅক্সাল তৈরি করো, তাহলে ইথাইন থেকে যদি গ্লাইঅক্সাল তৈরি করতে চাও তাহলে তোমরা যেটা করতে হবে সেটা হলো যে জিঙ্কের উপস্থিতিতে হাইড্রোলাইসিস করতে হবে। কিন্তু যদি এখান থেকে তুমি ফর্মিক অ্যাসিড তৈরি করতে চাও তাহলে এখানে এই যে রিঅ্যাকশনটা লিখছি এই রিঅ্যাকশনটায় আমাদের এই যে গ্লাইঅক্সাল দেখছো, এবার এই গ্লাইঅক্সালকে আমরা এই যে হাইড্রোজেন পারঅক্সাইড এটাতে জারিত করতে হবে, অর্থাৎ জিঙ্ক ব্যবহার না করলে এই হাইড্রোজেন পারঅক্সাইড এটাকে জারণ করবে। তখন সেই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আমাদের COO, লক্ষ্য করে একটু, এটাকে আমরা এরকম লিখি তাহলে বুঝতে সহজ হবে। মেইনলি হচ্ছে এটা এরকম, ঠিক এখান থেকে ভেঙে যাবে, এখান থেকে ভেঙে হাইড্রোজেন পারঅক্সাইডের দুইটা পার্ট HOOH, দেখো একটা এখানে যুক্ত হবে একটা এখানে যুক্ত হবে, তাহলে HC ডবল বন্ড O বন্ড OH, এরকম দুই অণু, দ্যাট ইজ ফর্মিক অ্যাসিড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো ফর্মিক অ্যাসিড, তাহলে বিভিন্ন রকমের কোশ্চেন আসতে পারে যে ইথাইন থেকে গ্লাইঅক্সাল তৈরি করো অথবা ফর্মিক অ্যাসিড তৈরি করো। তো ইথাইনকে যদি ওজোলাইসিস করি তাহলে ওজোনাইড যৌগ তৈরি হবে, যদি জিঙ্ক ব্যবহার না করি তাহলে ফর্মিক অ্যাসিড তৈরি হবে। যদি জিঙ্ক ব্যবহার করি তাহলে হাইড্রোজেন পারঅক্সাইডের সাথে জিঙ্ক বিক্রিয়া করবে, ফলে এখানে গ্লাইঅক্সাল তৈরি হবে, এটা আর আমাদের আদ্র বিশ্লেষিত মানে এটা আর ভাঙবে না, অর্থাৎ জারণ ঘটবে না, এই পর্যন্তই শেষ। তো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ যেভাবে কোশ্চেন আসে সেভাবে অ্যান্সার করবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী টপিক হলো অসম্পৃক্ততার পরীক্ষা। তোমরা জানো যে অসম্পৃক্ততার পরীক্ষার জন্য আমরা ব্রোমিন দ্রবণ পরীক্ষা দেখেছিলাম, আমাদের বেয়ার টেস্ট বাকি ছিল, বেয়ার টেস্ট আমরা আগেও পড়ছি বেয়ার টেস্ট। তো এখানে একটু লেখো, লেখো অ্যালকাইনের সাথে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়া, লেখো অ্যালকাইনের সাথে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়া, অ্যালকাইনের সাথে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যালকাইনের সাথে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে স্টার চিহ্ন দিয়ে লেখো, এই বিক্রিয়ার মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপী বর্ণ বিনষ্ট হয়। এই বিক্রিয়ার মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপী বর্ণ বিনষ্ট হয়। এই বিক্রিয়ার মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপী বর্ণ বিনষ্ট হয়, যা দ্বারা জৈব যৌগের অসম্পৃক্ততা জানা যায়, যা দ্বারা জৈব যৌগের অসম্পৃক্ততা জানা যায়। নিচে স্টার চিহ্ন দিয়ে লেখো, নিচে স্টার চিহ্ন দিয়ে লেখো, আবার এই বিক্রিয়ায় লেখো, আবার এই বিক্রিয়ায় জারণ বিক্রিয়ার মাধ্যমে, জারণ এবং ভাঙন বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন জৈব অ্যাসিড থেকে মাতৃ অ্যালকাইনের পরিচিতি জানা যায়, মাতৃ অ্যালকাইনের পরিচিতি জানা যায়, মাতৃ অ্যালকাইনের পরিচিতি জানা যায়। বুঝতে লেখা, যদি এক অণু জৈব অ্যাসিড এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হয় তাহলে মাতৃ অ্যালকাইনটা, তাহলে মাতৃ যৌগটি অ্যালকাইন অন। যদি এক অণু জৈব অ্যাসিড এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হয় তাহলে মাতৃ যৌগটি অ্যালকাইন অন।
যদি 2 অণু জৈব অ্যাসিড তৈরি হয়, দেখো যদি 2 অণু জৈব অ্যাসিড তৈরি হয় তাহলে মাতৃযৌগটি অ্যালকাইন 2, তাহলে মাতৃযৌগটি অ্যালকাইন 2। যদি প্রোপানোয়িক অ্যাসিড এবং অন্য একটি জৈব অ্যাসিড তৈরি হয় তাহলে মাতৃযৌগটি অ্যালকাইন 3। যদি প্রোপানোয়িক অ্যাসিড এবং অন্য একটি জৈব অ্যাসিড তৈরি হয় তাহলে মাতৃযৌগটি অ্যালকাইন 3। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিজম গুলো বুঝতে পারছো যে কিভাবে আমরা বুঝতে পারবো মাতৃযৌগটা কি। দেখো আমরা এখানে আলোচনা করি, তাহলে বুঝতে সহজ হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো এটা একটা অ্যালকাইন এবং এটা অ্যালকাইন অন। তো এটাকে আমরা আমাদের জারণ বিক্রিয়া করব। জারণ বিক্রিয়ায় জায়মান অক্সিজেন আসবে এবং এটা আসবে হলো ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে। দেখছো, লক্ষ্য করো একটু, এই পাই বন্ধন ভাঙলো, একটা হাত তৈরি হলো, এই পাই বন্ধন ভাঙলো, আর একটা হাত তৈরি হলো। জারণ বিক্রিয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো প্রথমে আমাদের যে যৌগটা তৈরি হলো ডাইকার্বনাইল যৌগ। দেখছো, ডাইকার্বনাইল যৌগ তৈরি হলো। তাহলে প্রথমে জারণ বিক্রিয়ার মাধ্যমে ডাইকার্বনাইল যৌগ তৈরি হবে এবং এরপরে এটা আবার জারিত হবে। এটা আমাদের জাইমান অক্সিজেন এবং পানি দ্বারা হাইড্রোলাইসিস হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো ঠিক এখান থেকে ভেঙে যাবে, ভেঙে আমাদের দেখো জৈব অ্যাসিড তৈরি হবে। অর্থাৎ তোমাদের মনে আছে যে পানিকে ভেঙে লেখা যায় H আর OH, তাহলে CH3C ডবল বন্ড ও এই OH মূলকটা যুক্ত হলো। দেখছো একটা জৈব অ্যাসিড তৈরি হয়েছে। বাকি যে পার্টটা আছে লক্ষ্য করে একটু, বাকি যে পার্টটা আছে সেই পার্টের সাথে আমাদের এই অক্সিজেন এবং হাইড্রোজেনটা লক্ষ্য করে একটু। তো এই ক্ষেত্রে অক্সিজেন এবং হাইড্রোজেন একসঙ্গে দেখো যুক্ত হচ্ছে, বোঝার জন্য আমরা এখানে দেখাচ্ছি। মেইনলি এখানে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, বাট এই কার্বন ডাই অক্সাইডটা কিভাবে তৈরি হয়েছে সেটা বোঝানোর জন্য আমরা লিখবো একটু। লক্ষ্য করে একটু, এখানে ডবল বন্ড, এখানে আছে আমাদের H। দেখছো এই অবস্থায় আছে, এই অক্সিজেন ইলেকট্রন টেনে নিল, তখন এটা মাইনাস, তখন এই কার্বনটা কিন্তু আমাদের প্লাস। দেখছো, তো এই প্লাস হওয়ার কারণে আমাদের এই যে আমাদের হাইড্রোজেন এই কার্বন এদের মাঝখানে আমাদের কিন্তু এই অক্সিজেনটা অর্থাৎ জাইমান অক্সিজেনটা চলে আসবে আর এই হাইড্রোজেনটা কিন্তু এখানে যুক্ত হবে। তো সেই ক্ষেত্রে যদি আমরা দেখাই বিষয়টা হচ্ছে এরকম যে অক্সিজেন যখন ইলেকট্রন টেনে নিল তখন এটা মাইনাস এবং এখানে আমাদের হাইড্রোজেন সাথে যুক্ত হলো। তাহলে এখানে আমরা হাইড্রোজেন যুক্ত করলাম, লক্ষ্য করে একটু, এই যে হাইড্রোজেন যুক্ত করলাম, তখন এটা আমাদের সিগমা অণু থাকলো। তো লক্ষ্য করে একটু, আর এই হাইড্রোজেন আর এখানে আরেকটা অক্সিজেন মিলে আমাদের এই OH মূলকটা এখানে যুক্ত হলো। খেয়াল করে একটু, OH, এই যে OH, এই অক্সিজেন আর H মিলে আরেকটা OH, আর এখানে আরেকটা অক্সিজেন ছিল, সেই অক্সিজেনটা আমাদের এখানে জারণ ঘটছে। দেখছো, এই যে দেখো, এই যে OH, এই যে OH এখানে যুক্ত হলো, আর এখানে আছে আমাদের অক্সিজেন আর হাইড্রোজেন মিলে আরেকটা OH, আর আমাদের এখান থেকে আমাদের এই বিক্রিয়ায় এই দুই অণু থেকে লক্ষ্য করো একটু এক অণু পানি বের হয়ে যাবে। আর অক্সিজেন মোট দুইটা আছে, আরেকটা অক্সিজেন এখানে যুক্ত হলো। একটু খেয়াল করো, আমরা এরকম ভাবে দেখালে বুঝতে সহজ হবে। আরেকটা অক্সিজেন যুক্ত হলো, এই কার্বনে দেখাচ্ছে, দেখো আরেকটা অক্সিজেন যুক্ত হলো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ বিষয়টা লক্ষ্য করে একটু, মেইনলি আবার দেখায় তাহলে বুঝতে সহজ হবে। এখানে মেইনলি হচ্ছে এরকম C ডবল বন্ড, এখানে আছে H, ঠিক আছে। তাহলে লক্ষ্য করে একটু, এখানে আমাদের এই OH মূলকটা যুক্ত হয়েছে, তাহলে O আর H মিলে এখানে একটা OH যুক্ত হলো জারণ। তাহলে এখান থেকে একটা OH অক্সিজেন, এখান থেকে একটা হাইড্রোজেন হলো OH, তাহলে এখানে আরেকটা অক্সিজেন আছে, জারণ বিক্রিয়া হলো সেই বিক্রিয়া যে বিক্রিয়া অক্সিজেন যুক্ত হয়, ঠিক যেখানে হাইড্রোজেন থাকে সেখানে অক্সিজেন যুক্ত হয়, তাহলে এখানে যুক্ত হলো। আমরা এই কার্বনটাই দেখালাম, তাহলে এই কার্বনটা যদি দেখাই তাহলে লক্ষ্য করো এখানে আরেকটা OH মূলক যুক্ত হলো। এবার দেখো দুই অণু OH থেকে আমাদের এক অণু পানি বের হয়ে আসবে। দেখছো যে এক অণু পানি বের হয়ে আসলো। এক অণু পানি যখন বের হয়ে আসবে তখন তুমি জানো যে এখানে আমাদের এই বন্ধনটা তখন এখানে এসে যুক্ত হলো, অ্যাটমিক রিয়াকশন। তাহলে বলতো যদি এটা যুক্ত হয় তাহলে এখানে হচ্ছে কার্বন ডবল বন্ড ও, আর এই বন্ধনটা এখানে যুক্ত হলো, তাহলে ডবল বন্ড অক্সিজেন, দ্যাট ইজ কার্বন ডাই অক্সাইড। আর এখান থেকে এক অণু পানি বের হয়ে আসবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো যে কিভাবে আমাদের অসম্পৃক্ত যৌগ অ্যালকাইন
তাকে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা যদি জারিত করি, যদি অ্যালকাইন অন হয় তাহলে জৈব অ্যাসিড আর একটা কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। তো এই কার্বন ডাই অক্সাইডটা কিভাবে তৈরি হবে সেটা আমরা একটু ডিটেইলস দেখালাম এখানে, এটা বোঝার জন্য যে কিভাবে তৈরি হলো। তো যদি এরকম ভাবে কার্বন ডাই অক্সাইডের অণু তৈরি হয় তাহলে বুঝতে হবে এটা অ্যালকাইন অন ছিল, এটা বুঝতে হবে যে অ্যালকাইন অন ছিল। এবং এই বিক্রিয়ার মাধ্যমে আমাদের মাতৃ সাবস্ট্রেট অণুর মধ্যে কার্বনের সংখ্যা ছিল, উৎপন্ন জৈব অ্যাসিডে কার্বনের সংখ্যা একটা কমে যাবে, এটাকে জৈব যৌগের অবরোহ পদ্ধতি বলা হয়। এবং এই বিক্রিয়ার মাধ্যমে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তীব্র বেগুনি বর্ণ ছিল, কিন্তু যখন প্রোডাক্ট তৈরি হবে তখন কালারলেস অর্থাৎ বর্ণহীন তৈরি হবে। এই বর্ণহীন যৌগ তৈরি হয়, তাহলে বুঝতে হবে যে এটা আমাদের অসম্পৃক্ত যৌগ। বাট বোঝা যাবে না যে এটা অ্যালকিন নাকি অ্যালকাইন, কারণ অ্যালকিনও আমাদের ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপী বর্ণ বিনষ্ট করে, অ্যালকাইনও করে। তো অ্যালকিন নাকি অ্যালকাইন বোঝার জন্য তোমরা জানো যে অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট অথবা অ্যামোনিয়াযুক্ত কিউ প্লাস ক্লোরাইডের সাথে অথবা লিকুইড অ্যামোনিয়ার সাথে অ্যামোনিয়া দ্রাবকে দ্রবীভূত সোডিয়ামের সাথে বিক্রিয়া করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা অ্যাসিটিলিনের বিক্রিয়াটা দেখাই। অ্যাসিটিলিন আমরা একসঙ্গে দেখাই, এখানে তো অনেকগুলো ধাপ দেখাইছিলাম, সরাসরি আমরা লিখতে পারি। অ্যাসিটিলিন জাইমান অক্সিজেন দ্বারা জারিত হবে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তুমি একসঙ্গে দুটো দেখাতে পারো রিঅ্যাকশন, অথবা একসঙ্গে আমাদের সবগুলোই বিক্রিয়া দেখাতে পারো। মেইনলি হচ্ছে এরকম, মাধ্যমিক লেভেলে পড়ে আসছো, দেখো মনে আছে কিনা। জারণ বিক্রিয়া হলো সেই বিক্রিয়া যে বিক্রিয়ায় অক্সিজেন যুক্ত হবে, অক্সিজেন সেখানে যুক্ত হবে যেখানে হাইড্রোজেন থাকে, অথবা পাই বন্ধন থাকলে পাই বন্ধনের ভাঙন ঘটবে, অক্সিজেন যুক্ত হবে। দেখো এই পাই বন্ধন ভাঙলো দুটো হাত, এই পাই বন্ধন ভাঙলো আরো দুটো হাত, আর এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন যুক্ত হবে, আর এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন। তো লক্ষ্য করে একসঙ্গেই দেখালাম। তাহলে এই হলো আমাদের হাইড্রোজেন। জারণ বিক্রিয়া সেই বিক্রিয়া যে বিক্রিয়া অক্সিজেন যুক্ত হয়, পটাশিয়াম পারম্যাঙ্গানেট তীব্র জারক, প্রচুর পরিমাণ জাইমান অক্সিজেন সাপ্লাই করবে, 4 অণু জাইমান অক্সিজেন। আগেরবার আমরা আলাদা আলাদা ধাপে দেখাচ্ছিলাম, এবার একসঙ্গে দেখাচ্ছি। দেখো আগেরবার দুটো অক্সিজেন এখানে লিখলাম, পরের বার দুটো অক্সিজেন নিয়েছিলাম। তাহলে বলো হাইড্রোজেন অক্সিজেন একটা এই কার্বনের এই হাইড্রোজেনের সাথে যুক্ত হলো, তাহলে দেখো এখানে একটা অক্সিজেন যুক্ত হলো, এখানে ডাবল বন্ড, এখানে একটা অক্সিজেন যুক্ত হলো, মাঝখানে সি বন্ধন ভাঙেনি, এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন। বলো পদার্থটার নাম হচ্ছে অক্সালিক অ্যাসিড। দেখছো অক্সালিক অ্যাসিড। এবার যদি এটাকে হাইড্রোলাইসিস করো, আদ্র বিশ্লেষণ করো, তাহলে এখানে এই বন্ধনে ভাঙন ঘটবে এবং তুমি জানো এখান থেকে ফর্মিক অ্যাসিড এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই রিঅ্যাকশনটা খুব ইম্পর্টেন্ট ছিল। আসতে পারে যে ইথাইন থেকে অক্সালিক অ্যাসিড তৈরি করো, তাহলে ইথাইন থেকে অক্সালিক অ্যাসিড তৈরি করতে বললে হচ্ছে আমাদের বেয়ার টেস্ট। আর যদি বলে ইথাইন থেকে গ্লাইকোজল তৈরি করো, তাহলে হচ্ছে আমাদের ওজোনোলাইসিস বিক্রিয়া। দুটো দুই রকম, একটু মনে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অ্যালকাইনের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। এবার লেখো অ্যালকাইনের আমাদের একটা পলিমারকরণ বিক্রিয়া নিয়ে আমরা আলোচনা করব। অ্যালকাইনের পলিমারকরণ বিক্রিয়া লেখো। অ্যালকাইনের পলিমারকরণ বিক্রিয়া, অ্যালকাইনের পলিমারকরণ বিক্রিয়া হয়েছে লেখা। লেখো আয়রন নলের ভিতর দিয়ে 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, লৌহ নলের ভিতর দিয়ে 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অ্যাসিটিলিন গ্যাস চালনা করলে অ্যারোমেটিক যৌগ বেনজিন তৈরি হয়। অ্যারোমেটিক যৌগ বেনজিন তৈরি হয়। খেয়াল করে একটু, এটা হলো অ্যাসিটিলিন। এটা যদি আমরা আয়রন টিউবের ভিতর দিয়ে 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা চালনা করি, তাহলে তুমি জানো, লক্ষ্য করে একটু, এখানে আমাদের পলিমারকরণ বিক্রিয়ায় এই এনটা সামনে থাকে, এখানে এন হচ্ছে আমাদের 3, তাহলে এটা আমাদের এই সামনের দিকে চলে আসবে। দেখো তো এটাকে এরকম লেখা যায় C6H6 বেনজিন। দেখছো, তাহলে আয়রন টিউবের ভিতর দিয়ে, উত্তপ্ত আয়রন টিউবের ভিতর দিয়ে যদি অ্যাসিডিন গ্যাস চালনা করা হয়, প্রতি 3 অণু অ্যাসিডিন পরস্পরের সাথে যুক্ত হয়ে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বেনজিন তৈরি হয়। এটা আমাদের এই যে অ্যাসিডিন, এটা হচ্ছে মনোমার। কার মনোমার? বেনজিনের মনোমার। বেনজিন হচ্ছে এই ক্ষেত্রে পলিমার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুবই গুরুত্বপূর্ণ অক্সি অ্যাসিটিলিন শিখা। লেখো অক্সি অ্যাসিটিলিন শিখা, অক্সি অ্যাসিটিলিন শিখা হয়েছে লেখা। লেখো অ্যাসিটিলিন গ্যাসকে বায়ুর মিশ্রণে দহন ঘটালে
লেখো ধাতব নলের মুখে অ্যাসিটিলিন এবং বায়ুর মিশ্রণে দহন ঘটালে, ধাতব নলের মুখে অ্যাসিটিলিন এবং অক্সিজেন গ্যাসের দহন ঘটালে প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন হয়। ব্র্যাকেটে লেখো 3500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। 3500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এক্ষেত্রে অ্যাসিটিলিন নীলাভ শিখার সহ জ্বলে ওঠে। এক্ষেত্রে অ্যাসিটিলিন নীলাভ শিখার সহ জ্বলে ওঠে। হয়েছে লেখা? এক্ষেত্রে অ্যাসিটিলিন নীলাভ শিখার সহ জ্বলে ওঠে। এই শিখাকে অক্সি অ্যাসিটিলিন শিখা বলা হয়। এই শিখাকে অক্সি অ্যাসিটিলিন শিখা বলা হয়। একটু ফার্স্ট লেখো, এই শিখাকে অক্সি অ্যাসিটিলিন শিখা বলা হয়। হয়েছে লেখা? লেখো এই শিখা দ্বারা ধাতু গলানো এবং জোড়া লাগানোর কাজে ব্যবহার করা হয়। লেখো এই শিখা ধাতু গলানো এবং জোড়া লাগানোর কাজে ব্যবহার করা হয়। তোমরা দেখবা যে বাংলাদেশে জাহাজ নির্মাণ কারখানা গড়ে উঠেছে বিভিন্ন জায়গায়, এবং সেখানে দেখবা দুইটা আলাদা সিলিন্ডার নেওয়া হয়, একটা হলো অ্যাসিটিলিন শিখা আর একটা হলো অক্সিজেন গ্যাসের শিখা। তো এখান থেকে দুটো সরু নলের ভিতর দিয়ে ধাতব নলের মুখে অ্যাসিটিলিন এবং অক্সিজেন একত্রে মিশ্রিত করে দহন ঘটানো হয়। তাহলে এখানে অ্যাসিটিলিন এবং অক্সিজেন এটা যখন দহন ঘটানো হয় তখন প্রচন্ড তাপমাত্রা সৃষ্টি হয়। অর্থাৎ এই হলো অ্যাসিটিলিন, এই হলো অক্সিজেন। অ্যাডমিশন টেস্টে প্রায় আসে যে অক্সিজেন শিখার তাপমাত্রা কত। দেখো উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড প্লাস হচ্ছে পানি প্লাস হচ্ছে 3500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তো লক্ষ্য করে একটু, এখানে আমাদের হাইড্রোজেন আছে দুইটা, আমাদের অক্সিজেন আছে, লক্ষ্য করে একটু এখানে আমাদের দিলাম হচ্ছে আমাদের দুই দিলে হাইড্রোজেনের কাছে 4টা, তাহলে এখানে 2 লিখলাম, কার্বন আছে 4টা, এখানে 4, অক্সিজেন 4 দুগুণে 8 আর 2 10টা, এখানে 5 লিখলে সমত হয়ে গেল। দেখছো এটা কিন্তু রিঅ্যাকশন আসতে পারে অক্সিজেন শিখা রিঅ্যাকশনটা। এই হলো সেই রিঅ্যাকশন। একটা সিলিন্ডারে থাকে হচ্ছে অ্যাসিটিলিন গ্যাস, একটা সিলিন্ডারে থাকে হচ্ছে অক্সিজেন। দুটোকে আমাদের সংকুচিত করে সরু ধাতব নলের মুখে একসঙ্গে দহন ঘটানো হয়। দহন ঘটলে কার্বন ডাই অক্সাইড প্লাস স্টিম প্লাস 3500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সৃষ্টি হয়। এবং এই তাপমাত্রায় তুমি যদি কখনো জাহাজ নির্মাণ কারখানার আশেপাশে শিপইয়ার্ডের দিকে যাও, দেখবা সেখানে এই শিখার মাধ্যমে ধাতু এরকম বড় বড় জাহাজ এটাকে কাটা হচ্ছে এবং আবার ধাতু জ্বলানোর কাজে এই শিখাটা ব্যবহার করা হচ্ছে। আশা করি প্রিয় শিক্ষার্থী কিন্তু বিষয়টা বুঝতে পারছো। দেখো তুমি কিভাবে ইথিন এবং ইথাইনের মিশ্রণ থেকে এগুলো পৃথকীকরণ করবে। দেখো তুমি কিভাবে ইথিন এবং ইথাইনের মিশ্রণ থেকে তুমি কিভাবে ইথিন এবং ইথাইনের মিশ্রণ থেকে এগুলোকে পৃথকীকরণ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুবই ইম্পর্টেন্ট। এবং যত আমরা টপিক আলোচনা করছি তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এটা, প্রায় বোর্ড পরীক্ষা এসে থাকে। খুবই সিম্পল একটা বিষয়। দেখো এর মধ্যে এটা হচ্ছে অম্লধর্মী। তো তুমি জানো এই গ্যাস মিশ্রণের মধ্যে যদি আমরা ডায়ামিন কপার অন ক্লোরাইড চালনা করি, তাহলে এই অ্যাসিটিলিন গ্যাসটা শোষিত হয়ে লবণ তৈরি হবে। এই অবস্থায় ইথিলিন এবং ইথেন এই গ্যাস দুটো বের হয়ে আসবে, আর এই গ্যাসটা ডায়ামিন কপার অন ক্লোরাইড দ্বারা শোষিত হয়ে লবণ তৈরি করবে। এবার এই লবণের মধ্যে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড চালনা করি, তাহলে তুমি জানো যে এখান থেকে আবার অ্যাসিটিলিন গ্যাসটা বের হয়ে আসবে। এবার সেপারেশন হয়ে আসলো। বাকি থাকলো গ্যাস মিশ্রণের মধ্যে ইথেন এবং ইথিন। এর মধ্যে যদি আমরা সালফিউরিক অ্যাসিড চালনা করি, সালফিউরিক অ্যাসিড দ্বারা ইথিন গ্যাসটা বা এথিলিন গ্যাসটা বা অ্যালকিন গ্যাসটা এটা শোষিত হয়ে আমাদের অ্যালকাইল হাইড্রোজেন সালফেট তৈরি হবে। তখন ইথেন গ্যাসটা বুদবুদ আকারে বেরিয়ে আসবে। তো ওই যে অ্যালকাইল হাইড্রোজেন সালফেট গ্যাসটা থেকে গেল, মানে অ্যালকাইল হাইড্রোজেন সালফেট থেকে গেল, এটাকে 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে তুমি জানো এলিমিনেশন বিক্রিয়ার মাধ্যমে আবার ইথিন গ্যাসটা ফিরে পাবো। তো এইভাবে আমাদের এই গ্যাস মিক্সার থেকে আমরা অ্যালকিন এবং অ্যালকাইনকে সেপারেশন করতে পারি। আশা করি প্রিয় শিক্ষার্থী কিন্তু বুঝতে পারছো। আমরা এবার রিঅ্যাকশনের মাধ্যমে দেখাচ্ছি। দেখো আস্তে আস্তে ইথেন, তারপরে হচ্ছে আমাদের ইথিন, তারপর হচ্ছে আমাদের অ্যাসিটিলিন একত্রে আছে। আমরা এটার মধ্যে চালনা করলাম, মনে করো ডায়ামিন কপার অন ক্লোরাইড।
তো এটা চালনা করলে এখান থেকে আমাদের এই অ্যাসিটিলিন গ্যাসটা অম্লধর্মী হওয়ার কারণে এটা বিক্রিয়া করবে। তো বিক্রিয়া করে এখান থেকে কিন্তু আমরা কপার অ্যাসিটাইট পেলাম, কপার অ্যাসিটাইট পেলাম, দেখছো কপার অ্যাসিটাইট পেলাম। আর আমাদের এখানে এই দুইটা গ্যাস থেকে গেল, ইথিলিন এবং ইথেন, এই দুইটা গ্যাস মিক্সার থেকে গেল, বের হয়ে আসলো, বুঝা গেছে? এই দুইটা গ্যাস মিক্সার বের হয়ে আসলো। এবার তুমি এর মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড চালনা করো, চালনা করলে আমরা এখানে আমাদের কপার ক্লোরাইড বা কিউ প্লাস ক্লোরাইড যা লেখো না কেন, Cu2Cl2 প্লাস হচ্ছে আমাদের অ্যাসিটিলিন গ্যাসটা আবার ফিরে পেলাম, দেখছো অ্যাসিটিলিন গ্যাসটা ফিরে পেলাম। এবার এই যে গ্যাস মিক্সারটা আছে, এই গ্যাস মিক্সারের মধ্যে আমরা সালফিউরিক অ্যাসিড চালনা করলাম, সালফিউরিক অ্যাসিড H2SO4 সালফিউরিক অ্যাসিড চালনা করলাম। তো তুমি জানো সালফিউরিক অ্যাসিড যখন চালনা করব, সালফিউরিক অ্যাসিড চালনা করলাম, সালফিউরিক অ্যাসিড যখন চালনা করলাম, তো সালফিউরিক অ্যাসিড এই যে ইথিলিন দেখছো এটাকে শোষণ করবে, উৎপন্ন হবে ইথাইল হাইড্রোজেন সালফেট, দেখছো এরকম ইথাইল হাইড্রোজেন সালফেট তৈরি হলো। এটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তাহলে এখান থেকে বের হয়ে আসবে ইথেন, দেখছো ইথেন গ্যাসটা বের হয়ে আসলো। এবার এটাকে আমরা 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যখন উত্তপ্ত করব, 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যখন উত্তপ্ত করব, তখন তুমি জানো এটা আলফা কার্বন, এটা বিটা কার্বন, এলিমিনেশন রিঅ্যাকশন হবে। এই কার্বন থেকে আমাদের বাইসালফেট আয়ন, এই কার্বন থেকে H+ আয়ন, পাশাপাশি দুটি কার্বন থেকে দুটি বর্ণ চলে গেলে তুমি জানো পাই বন্ধন তৈরি হয়। তাহলে CH2 ডাবল বন্ড CH2 প্লাস হচ্ছে সালফিউরিক অ্যাসিড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমাদের তিনটা গ্যাস অর্থাৎ ইথেন, ইথিন এবং ইথাইন সব সেপারেশন হয়ে গেল। আর একটা মিক্সারের মধ্যে ছিল, মিক্সার থেকে আমরা সবগুলো আলাদা আলাদা করে সেপারেশন করলাম। এগুলো সেপারেশন টেকনিক কিভাবে, এখানে যত প্রশ্ন করিয়েছি তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, হয়তো বোর্ড পরীক্ষায় এটা আসতে পারে, যেহেতু সৃজনশীল কোশ্চেন এবং তোমাদের সময় কোশ্চেন সহজ হবে। তো সেই ক্ষেত্রে আমরা আশা করতেছি এই কোশ্চেনটা তুমি পাবা, 4 মার্কের কোশ্চেন তোমার এই কোশ্চেনটা পাবে বলে দিলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ ছিল আমাদের অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন সমগোত্রীয় শ্রেণী। আমরা ডিটেইলস আলোচনা করছি, হ্যাঁ অনেক ডিটেইলস আলোচনা করছি, যত রকমের কোশ্চেন আছে বা প্রশ্ন আছে আমরা সবই আলোচনা করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের পরবর্তী টপিক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অ্যারোমেটিক যৌগ নিয়ে আলোচনা করতেছিলাম। আমরা অ্যারোমেটিক যৌগের কিছু বিক্রিয়া টিকা রেখে দিয়েছিলাম। এরপরে আমরা আজকে এই অ্যারোমেটিক যৌগের বাকি অংশটুকু নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের টপিকটা হচ্ছে অ্যারোমেটিসিটি। হেডিং দাও, অ্যারোমেটিসিটি বা অ্যারোমেটিকত্ব বলতে কি বুঝো? দেখো, অ্যারোমেটিসিটি বা অ্যারোমেটিকত্ব বলতে কি বুঝো? বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ, ব্যাখ্যা করো। লেখো, অ্যারোমেটিসিটি বা অ্যারোমেটিকত্ব কাকে বলে? বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ, ব্যাখ্যা করো। একটু ফাস্ট লেখো, অ্যারোমেটিসিটি বা অ্যারোমেটিকত্ব বলতে কি বুঝো? বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ। খুব ভালো করে বুঝবা। তোমরা জানো যে সমস্ত জৈব যৌগের আণবিক কাঠামো চক্রাকার এবং চ্যাপ্টা এবং চক্রে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে, তাদেরকে অ্যারোমেটিক যৌগ বলা হয়। পাই ইলেকট্রনের এই ধর্ম মানে পাই ইলেকট্রন থাকার কারণে পাই ইলেকট্রন বিশিষ্ট এই সমস্ত যৌগগুলোর কিছু এক্সট্রাঅর্ডিনারি ক্যারেক্টারিস্টিক্স থাকে, কিছু বিশেষ বৈশিষ্ট্য এদের মধ্যে দেখা যায়। তো পাই ইলেকট্রনের জন্য উদ্বুদ্ধ এই বিশেষ ধরনের বৈশিষ্ট্যটাকে বলা হচ্ছে অ্যারোমেটিসিটি। তো লেখো, যে সমস্ত জৈব যৌগের আণবিক কাঠামো চক্রাকার এবং চ্যাপ্টা, এটা ফার্স্ট লেখো, যে সমস্ত জৈব যৌগের আণবিক কাঠামো চক্রাকার এবং চ্যাপ্টা এবং চক্রে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে এবং চক্রে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে, তাদেরকে অ্যারোমেটিক যৌগ বলে। একটু ফার্স্ট লেখো, শেষ করবো এটা। তাদেরকে অ্যারোমেটিক যৌগ বলা হয়। হয়েছে লেখা? লেখো, সঞ্চরণশীল পাই ইলেকট্রনের উপস্থিতির কারণে অ্যারোমেটিক যৌগের মধ্যে কিছু বিশেষ বৈশিষ্ট্য উদ্ভব ঘটে। সঞ্চরণশীল পাই ইলেকট্রনের উপস্থিতির কারণে অ্যারোমেটিক যৌগের মধ্যে কিছু বিশেষ বৈশিষ্ট্যের বা কিছু বিশেষ বৈশিষ্ট্য উদ্ভূত হয়। এসব বিশেষ বৈশিষ্ট্যকে লেখো, এসব বিশেষ বৈশিষ্ট্যকে অ্যারোমেটিসিটি বা অ্যারোমেটিকত্ব বলা হয়। এসব বিশেষ বৈশিষ্ট্যকে অ্যারোমেটিসিটি বলা হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অ্যারোমেটিসিটি যদি বেনজিনের মধ্যে থাকে তাহলে বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ হবে। এখন আসো, সেই অ্যারোমেটিসিটি বা অ্যারোমেটিক ধর্মটা কি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যারোমেটিসিটি বা অ্যারোমেটিক ধর্ম লেখা, এক নাম্বার সেই বিশেষ বৈশিষ্ট্যটা কি একটু খেয়াল করো। এক নাম্বার,
লেখো বিশেষ ধরনের অসম্পৃক্ততা। লেখো বিশেষ ধরনের অসম্পৃক্ততা। বিশেষ ধরনের অসম্পৃক্ততা, খুব ভালো করে খেয়াল করো, আমরা ব্যাখ্যায় গেলাম না, সরাসরি লিখতেছি। দেখো তোমরা জানো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা সাধারণত অসম্পৃক্ত যৌগ তারা সাধারণত সংযোজন বিক্রিয়া দেবে, বিশেষ করে হাইড্রোজেন সংযোজন, হ্যালোজেন সংযোজন, হ্যাঁ হ্যালোজেন অ্যাসিডের সংযোজন বিক্রিয়া ইত্যাদি বিক্রিয়াগুলো দেবে। তো এই অ্যালকিন এটা একটা অসম্পৃক্ত যৌগ, বিকজ এর মধ্যে পাই বন্ধন আছে। সুতরাং দেখো এটা কিন্তু আমাদের হ্যালোজেন অ্যাসিডের সাথে বিক্রিয়া করলো, বিক্রিয়া করে এই পাই বন্ধন ভেঙে দুটো হাত তৈরি হলো, দুটো হাত তৈরি হয়ে এখানে তৈরি হলো দেখো এই যৌগটা। তার মানে আমাদের এই অ্যালকিন এটা একটা অসম্পৃক্ত যৌগ, অ্যালকাইনও একটা অসম্পৃক্ত যৌগ। দেখো CH ট্রিপল বন্ড CH, এই অসম্পৃক্ত যৌগ হওয়ার কারণে দেখো হাইড্রোজেনের সাথে হ্যালোজেনের সাথে হ্যালোজেন অ্যাসিডের সাথে, এই দেখো হ্যালোজেন অ্যাসিড তার সাথে বিক্রিয়া করতেছে, বিক্রিয়া করে দেখো CH2 ডবল বন্ড CHCl, নাম আছে ভিনাইল ক্লোরাইড। এরপরে তুমি জানো এই ভিনাইল ক্লোরাইড আবার বিক্রিয়া করবে মার্কোনিকভের সূত্র অনুসারে, তোমাদের মনে আছে মার্কোনিকভের সূত্র অনুসারে উৎপন্ন হবে অ্যালকিলিডিন হ্যালাইড, এগুলো সব কিন্তু পড়িয়েছি। তার মানে আমাদের অ্যালিফেটিক হাইড্রোকার্বন অ্যালকিন বা অ্যালকাইন তাদের মধ্যে পাই বন্ধন আছে, যার কারণে তারা অসম্পৃক্ত, এবং এই অসম্পৃক্ত হওয়ার কারণে তারা হাইড্রোজেন হ্যালোজেন হ্যালোজেন অ্যাসিডের সংযোগ বিক্রিয়া দিয়েছে। অথচ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা যদি একটু বেনজিনের দিকে তাকাই, লক্ষ্য করো এই বেনজিন আমাদের এই অ্যালকিনের মতো হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া দেয়, এই বেনজিন এই অ্যালকিনের মতো আমাদের অ্যালকাইনের মতো হ্যালোজেন সংযোজন বিক্রিয়া দেয়। অথচ বেনজিনের মধ্যে এই অসম্পৃক্ততা থাকা সত্ত্বেও এটা অ্যালিফেটিক হাইড্রোকার্বন অর্থাৎ অ্যালকিন বা অ্যালকাইনের মতো হ্যালোজেন অ্যাসিডের সাথে কোনো সংযোজন বিক্রিয়া দেয় না। তাহলে তুমি বলো মানে এই বেনজিন এদের মধ্যে অ্যালকিন বা অ্যালকাইনের মতো অসম্পৃক্ততা থাকার কারণে এটা হাইড্রোজেন হ্যালোজেন ইত্যাদির সাথে সংযোজন বিক্রিয়া দিলেও আমাদের এই হ্যালোজেন অ্যাসিডের সাথে কোনো সংযোজন বিক্রিয়া দেয় না। তো কেন দিল না? আমরা জানি অসম্পৃক্ত যৌগগুলো অবশ্যই হ্যালোজেন অ্যাসিডের সাথে বিক্রিয়া দেবে, অথচ বেনজিনের মধ্যে অসম্পৃক্ততা থাকা সত্ত্বেও এটা অ্যালিফেটিক হাইড্রোকার্বন অ্যালকিন বা অ্যালকাইনের মতো হ্যালোজেন অ্যাসিডের সাথে কোনো বিক্রিয়া দিল না। তাহলে আমি কি বলতে পারি এর অসম্পৃক্ততা অ্যালিফেটিক অ্যালিফেটিক অসম্পৃক্ত যৌগ অ্যালকিন বা অ্যালকাইনের মতো না, বিশেষ ধরনের। এই বিশেষ ধরনের ধর্মটিকে বলতেছি আমরা অ্যারোমেটিসিটি। বোঝা গেছে বিষয়টা? অ্যারোমেটিসিটি কি দেখো, বিশেষ ধরনের অসম্পৃক্ততা। দুই নাম্বার লেখো প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া, এটা ফার্স্ট লেখো প্রতিস্থাপন বিক্রিয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা জানো যে যারা অসম্পৃক্ত যৌগ তার সাথে সংযোজন বিক্রিয়া দেবে, যেমন অ্যাডিশন রিঅ্যাকশন দেবে, যেমন হাইড্রোজেন সংযোজন, হ্যালোজেন সংযোজন, ব্রোমিন টেস্ট, হ্যালোজেন অ্যাসিড ইত্যাদি সংযোজন বিক্রিয়া দেবে, এটাই স্বাভাবিক। অথচ বেনজিন একটা অসম্পৃক্ত যৌগ হওয়া সত্ত্বেও এটা যতটা সংযোজন বিক্রিয়া দেয় তার চেয়ে বেশি প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। যেমন হ্যালোজেনেশন বিক্রিয়া, তুমি জানো হ্যালোজেনেশন বিক্রিয়া দিয়েছে বেনজিন, তারপর নাইট্রেশন বিক্রিয়া দিয়েছে, সালফোনেশন বিক্রিয়া দিয়েছে, ফিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া দিয়েছে, ফিডেলক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া দিয়েছে। যতগুলো বিক্রিয়া দিলাম দেখালাম এগুলো সব কিন্তু সম্পৃক্ত হাইড্রোকার্বন অর্থাৎ আমাদের যাদের মধ্যে একক বন্ধন আছে তাদের বিক্রিয়া অর্থাৎ প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে বেনজিন এটা একটা অসম্পৃক্ত যৌগ হওয়া সত্ত্বেও এটা সংযোজন বিক্রিয়ার পরিবর্তে প্রতিস্থাপন বিক্রিয়া বেশি দিয়ে থাকে। তো এই যে কেন প্রতিস্থাপন বিক্রিয়া দিল, এই যে বিশেষ ধর্ম, এই ধর্মটিকে বলতেছি আমরা অ্যারোমেটিসিটি। যেহেতু বেনজিনের মধ্যে এই বিশেষ ধর্মটা আছে সেহেতু বেনজিন অবশ্যই একটা অ্যারোমেটিক যৌগ। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পারছো যে বেনজিন কেন অ্যারোমেটিক যৌগ। তাহলে এগুলো কি আর নোট করে লেখার দরকার আছে? নিজেরা পারবা তো, একটু সংক্ষেপে লিখতে পারো। দেখো বেনজিন অসম্পৃক্ত যৌগ হওয়া সত্ত্বেও সংযোজন বিক্রিয়ার পরিবর্তে বেশি পরিমাণ প্রতিস্থাপন বিক্রিয়া দিয়ে থাকে। বেনজিন অসম্পৃক্ত যৌগ হওয়া সত্ত্বেও যত না সংযোজন বিক্রিয়া দেয় তার চেয়ে বেশি প্রতিস্থাপন বিক্রিয়া, যেমন নাইট্রেশন, সালফেনেশন, হ্যালোজেনেশন, ফিডেলক্রাফট বিক্রিয়া ইত্যাদি বিক্রিয়া দিয়ে থাকে। এই বিশেষ ধর্মটিকে অ্যারোমেটিসিটি বলা হয়। অত্যন্ত স্থায়ী। অত্যন্ত স্থায়ী, খুব ভালো করে খেয়াল করো। তোমরা জানো এই যে আমাদের অ্যালকিন, এই অ্যালকিন কিন্তু খুব সহজে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারিত হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ খুব ভালো করে খেয়াল করো,
দেখো অ্যালকিন অথবা অ্যালকাইন এটা অসম্পৃক্ত যৌগের মধ্যে পাই বন্ধন আছে, যার জন্য ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা খুব সহজে এটা জারিত হয়েছে। অথচ বেনজিন এটা একটা অসম্পৃক্ত যৌগ হওয়া সত্ত্বেও তুমি জানো যে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা এটাকে জারিত করা যায় না। তার মানে কি বেনজিন অতিমাত্রা স্থায়ী যৌগ, এটাকে জারিত করা সম্ভব না। তাহলে বেনজিনের মধ্যে অসম্পৃক্ততা থাকা সত্ত্বেও এটা কেন জারণ বিক্রিয়া ঘটলো না? তাহলে এই বিশেষ বৈশিষ্ট্যটাকে বলতেছি আমরা অ্যারোমেটিসিটি। দেখছো, তাহলে আমরা বলতে পারি যে আমাদের বেনজিনের মধ্যে অসম্পৃক্ততা থাকা সত্ত্বেও অর্থাৎ দ্বিবন্ধন থাকা সত্ত্বেও এটা কিন্তু আমাদের অ্যালিফেটিক হাইড্রোকার্বনের মতো ওইরকম ভাবে আনস্টেবল না, মানে স্টেবল যৌগ, এটা কিন্তু খুব সহজে জারিত করা যাবে না। এই বিশেষ ধর্মটিকে বলতেছি আমরা অ্যারোমেটিসিটি। 4 নাম্বার দেখো রেজোন্যান্স ধর্ম বা অনুরণন ধর্ম। লেখো বেনজিনে পাই ইলেকট্রনের রেজোন্যান্স হতে থাকে। লেখো বেনজিনে পাই ইলেকট্রনের রেজোন্যান্স হতে থাকে, ফলে বেনজিনে কার্বন কার্বন বন্ধন দূরত্ব 0.139 ন্যানোমিটার, 0.139 ন্যানোমিটার, যা একক বন্ধন 0.154 ন্যানোমিটার, যা কার্বন কার্বন একক বন্ধন 0.154 ন্যানোমিটার এবং কার্বন কার্বন দ্বিবন্ধন 0.134 ন্যানোমিটারের মাঝামাঝি। এই কারণে বেনজিন চক্রের সাথে সরাসরি যুক্ত মূলকের ধর্ম অ্যালিফেটিক হাইড্রোকার্বনের সাথে যুক্ত মূলকের ধর্ম থেকে আলাদা হয়। লক্ষ্য করে একটু প্রিয় শিক্ষার্থীবৃন্দ, CH3OH, অপরদিকে আমি যদি বেনজিনের কথা বলি, এই বেনজিনে OH, দেখছো এখানে যে OH মূলক আছে, এই OH মূলক যে কার্বনের সাথে যুক্ত আছে সেখানে কোনো রেজোন্যান্স ঘটে না। এই রেজোন্যান্স না ঘটার কারণে এই OH মূলকটা নিরপেক্ষ। অপরদিকে আমাদের এই যে আমাদের অ্যারোমেটিক যৌগ বেনজিন, তার সাথে OH মূলক আছে। তো এই OH মূলকটা খেয়াল করে একটু, এই OH মূলকটা আমাদের বেনজিনের দ্বিবন্ধন যুক্ত কার্বনের সাথে যুক্ত, দেখছো, এবং এখানে রেজোন্যান্স ঘটে থাকে। রেজোন্যান্স ঘটার কারণে লক্ষ্য করে একটু, এই রেজোন্যান্স ঘটার কারণে দেখো এখানে অক্সিজেন এই ইলেকট্রন এখানে চলে যায়, তখন এই ইলেকট্রন এখানে আসে, তখন এই ইলেকট্রন এখানে আসে, তখন এই ইলেকট্রন চলতে থাকে। তখন এটা পজিটিভ চার্জ, এই পজিটিভ চার্জ যখন হয়ে যায় তখন O1 এই ইলেকট্রন নিজে থেকে টান দেয়। এই টান যখন দেবে তখন এখান থেকে কিন্তু প্রোটন বিচ্যুত হবে। দেখো প্রোটন বিচ্যুত হয়েছে। তাহলে আমি কি বলতে পারি, আমাদের এই OH মূলক যদি বেনজিন চক্রে থাকে এবং সেখানে রেজোন্যান্সের ঘটনার কারণে আমাদের এই হাইড্রোজেন পরমাণু পানিতে বিচ্যুত হতে পারে, দ্যাট মিন্স এটা অম্লধর্মী। অথচ অ্যালিফেটিক হাইড্রোকার্বনের সাথে যে OH মূলক আছে, সেই OH মূলকে আমাদের যে কার্বনের সাথে যুক্ত আছে সেখানে কোনো রেজোন্যান্স ঘটে না, যার জন্য এটা নিরপেক্ষ যৌগ। তার মানে বোঝা গেল যে আমাদের এই বেনজিনে আমাদের পাই ইলেকট্রনের রেজোন্যান্স বা অনুরণন হওয়ার কারণে কার্বন কার্বনের বন্ধন দূরত্ব 0.139 ন্যানোমিটার, যা কার্বন কার্বন একক বন্ধন এবং দ্বিবন্ধনের মাঝামাঝি। এই একক বন্ধন দ্বিবন্ধনের মাঝামাঝি থাকার কারণে কার্বনের সাথে সরাসরি যুক্ত যে মূলকগুলো আছে তার ধর্ম অ্যালিফেটিক হাইড্রোকার্বনের সাথে ওই একই রকম যদি মূলক থাকে তার ধর্ম থেকে আলাদা হয়। এই বিশেষ ধরনের ধর্মটিকে বলা হচ্ছে অ্যারোমেটিসিটি। তার মানে বোঝা গেল যে অ্যালকোহল এটা নিরপেক্ষ, অ্যালিফেটিক হাইড্রোকার্বনের সাথে যে OH মূলক আছে অ্যালকোহল এটা নিরপেক্ষ, অথচ অ্যারোমেটিক হাইড্রোকার্বনের সাথে যে OH মূলক আছে OH মূলক এটা ফেনল, এটা অম্লধর্মী। তো যেহেতু এই সমস্ত বৈশিষ্ট্যগুলো বেনজিনের মধ্যে আছে, এই জন্য বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ বুঝতে পারছো অ্যারোমেটিসিটি কি এবং বেনজিন অ্যারোমেটিক যৌগ কেন। তো ঠিক আছে সবার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নেক্সট দিন আমরা আমাদের অ্যারোমেটিক যৌগের পরবর্তী টপিকটা নিয়ে আমরা অ্যারোমেটিক যৌগগুলো শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাদের পেমেন্ট বাকি আছে জানুয়ারি মাসের পেমেন্টগুলো দ্রুত ক্লিয়ার করো। ফেব্রুয়ারি মাসে তোমরা এখানে নাম লিখে দিয়ে ফেব্রুয়ারি মাসে বেতনটা এখানে নাম লিখে দিয়ে তারপর জমা দিবা এখানে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।